আসসালামু আলাইকুম স্যার। আপনাকে আমাদের আয়োজনে ওয়ালাইকুম। স্বাগত। আমরা এই আয়োজনটা মূলত এই বাজেটের প্রতিক্রিয়া নিয়েই করছি। স্যার ১ম এই যেটা আলোচনা ঢুকতে চাই এটা দিয়ে যে, আমাদের যে এই যে কোভিড কালে আমাদের ২য় বাজেটের ঘোষণা হলো। আমরা এই কয়েকদিনের আলোচনায় দেখেছি যে ব্যবসা বান্ধব এরকম একটা বিষয় বলা হয়েছে। একটা পয়েন্টও এসেছে যে কোভিড কালে যে নতুন দরিদ্র, সেই দরিদ্রদের জীবনযাপন বা জীবন ধারণ নিয়ে কোনো স্পেসিফিক কোনো স্টেপ বা উদ্যোগ নাই। এখানে এরকমও বলা হচ্ছে যে আমাদের যে ওভারঅল যে ভোগের উপরে যে একটা চাপ সৃষ্টি হয়েছে সেইটাকে আরেকটু চাঙ্গা করার জন্য, বাজারটাকে আরেকটু চাঙ্গা করার জন্য স্পেসিফিক অনেকে অনেক কিছু প্রত্যাশা করছিলেন, সেটাও নাই। ১ম এই আমি একটু আলোচনা শুরু করতে চাই এটা দিয়ে যে, আসলে সার্বিকভাবে বাজেটটাকে কিভাবে মূল্যায়ন করছেন? এবারের বাজেটটাকে আপনি মোটা দাগে আসলে কিভাবে দেখেন? আসলে বাজেটের আলোচনাগুলো তো হচ্ছে বিভিন্ন আঙ্গিকে। আমার কাছে মনে হয় যে এগুলো প্রথাগত আলোচনাই। আমি বাজেটের আলোচনায় মারাত্মক যে নতুন কিছু দেখছি তা আমার মনে হয়নি। দ্বিতীয় হচ্ছে যে বাজেটের তো গেল বাজেট থেকে আমরা দেখেছি এবং স্বাভাবিকভাবে পত্র-পত্রিকাও এসেছে যে বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবন। তারপরে এসেছে পিছিয়ে থাকা জনগোষ্ঠী বা তারপর শ্রমজীবী, ক্ষণকালীন যারা বেকার হয়ে গিয়েছে, কর্মচ্যুত হয়েছে, তাদের জন্য আমরা কি করছি? তো সেটা হচ্ছে জীবিকা। জীবিকার কথাটা যখন আমরা বলেছি, মূলত আমরা গরিব, নিম্নবিত্তদের কথাই বলছি এবং সাময়িকভাবে বেকার ওদের কথা বলছি। যারা কোভিডকালীন লকডাউনের কারণে, স্বাস্থ্য চ্যালেঞ্জের কারণে তারা তাদের নিয়মিত আয় থেকে চ্যুত হয়েছেন কিংবা তাদের আয় কমে গিয়েছে। অনেকেই গ্রামে চলে গিয়েছেন, অনেকেই শহরে চ্যালেঞ্জিং জীবনাপিতাত করছেন। সেই ক্ষেত্রে ২ টি আলোচনা এসছে বাজেটে। একটি তো অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা কিংবা স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলা করা, আইসিইউ, চিকিৎসা ব্যবস্থা, রোগ নির্ণয় করা এগুলো। দ্বিতীয় এসছে যে তারা মনে করছেন অনেকে যদিও এটি প্রকৃত অর্থে কোনো গবেষণা নয়, এটিকে আমরা বলি রেপিড অ্যাসেসমেন্ট। নতুন করে যে দারিদ্র্য সৃষ্টি হয়েছে এই ব্যাপারে আমার কোনো ভিন্নমত নেই। এই কারণেই অনেক জায়গায় বলা হচ্ছে যে নতুন দরিদ্রদের জন্য তেমন কোনো সুখবর নেই। আরেকটি কারণ হচ্ছে যেহেতু আমরা আমাদের কর জিডিপি অনুপাত খুবই দুর্বল। দক্ষিণ এশিয়াতে তো সর্বনিম্ন অবশ্যই। সারা পৃথিবীতেও কর জিডিপি অনুপাত সর্বনিম্ন পর্যায়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এবং কোভিড কালে সেই কর জিডিপি অনুপাত আরো প্রায় 1% কমে গিয়েছে। 7% এর নিচে চলে এসছে। তো সেই কারণে সরকারেরও টাকা নেই। সরকার যে টাকাটা দিবে এই কারণে আমরা দেখেছি যে ১,২৮,০০০ কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে ২৩টি, তার প্রায় ৮০% হচ্ছে ব্যাংক নির্ভর। মন্দা কথায় বলতে গেলে, মোটা দাগে বলতে গেলে ওই টাকাটা সুদ ভর্তুকিরই নামান্তর। সরকার মূলত সুদ ভর্তুকি দিচ্ছে। এই কারণে সরকারের টাকা না থাকলে সরকার টাকাটা কোত্থেকে দিবে? আবার সরকারের ব্যাংকিং খাতের একটা এবিলিটি নেই যারা রিচ আউট করতে পারে গ্রামীণ দরিদ্রদেরকে কিংবা আপাত যারা দরিদ্র হয়ে গেছে কিংবা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা। কারণ বাংলাদেশের ব্যাংকিং কাঠামো তাদেরকে রিচ আউট করতে পারে না, তাদেরকে খুবই ঝুঁকিপূর্ণ মনে করে। এই জন্য একজন ব্যাংকার, আমি যেহেতু অনেকদিন ব্যাংকিং এ কাটিয়েছি, আমি জানি আমাদের কোনো চিহ্নিত এবং প্রমাণিত টুলস নেই যাতে করে আমরা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা কিংবা জনগোষ্ঠীর কাছে, ব্যবসায়ীদের কাছে আমাদের ব্যাংকিং সেবা নিয়ে যেতে পারি। সেই কারণেই বিশ্ব ব্যাংকের সহায়তায় আমরা নিজেরাও রাজি হয়েছি যে ক্রেডিট গ্যারান্টি স্কিমের আন্ডারে একটা আপাতত একটা গ্যারান্টি নিয়ে আমরা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী কিংবা উদ্যোক্তাদের কাছে যেতে পারি কিনা। স্যার তার মানে আপনার অবজারভেশন এ আমি যতটুকু বুঝেছি স্যার, সেটা হচ্ছে কি যে আমাদের সক্ষমতা বা সামর্থ্যের এক ধরনের দুর্বলতা আছে। সেইজন্যই কি এই ক্ষুদ্র বা দরিদ্র, নতুন দরিদ্র এদের অ্যাড্রেস করার কোনো কিছু আমরা বাজেটে পেলাম না? না, একটি কথা জিনিসটা হচ্ছে এখানে একটা ব্যাপার আমি বলতে চাই নীতিগত, যেটি আমাদের চোখ এড়িয়ে গেছে। আমাদের কিন্তু মানে মরহুম তাজউদ্দিন আহমেদের পর থেকে যখনই আমরা একটা অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটা মধ্যপন্থা অবলম্বনের চেষ্টা করছি, বাজার অর্থনীতি আর আর নিয়ন্ত্রিত অর্থনীতির মাঝামাঝি একটি জায়গায় গিয়ে যেখানে আমরা বলছি যে
একটা প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে চাই বিশ্বায়নের আলোকে, বাংলাদেশের ব্যক্তি খাতের বিকাশের আলোকে, সেই ক্ষেত্রে আমরা স্বীকার করি আর না করি, আমরা লুকিয়ে রাখি কিংবা প্রকাশ করি, আমাদের কিন্তু মানে ফলোড ইকোনমিক পলিসি হচ্ছে চুইয়ে পড়া অর্থনীতি, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রিকল ডাউন থিওরি। তো ট্রিকল ডাউন থিওরি কি, যে আমরা যেহেতু সরাসরি উপকার ভোগীদের কাছে, উপকার আকাঙ্ক্ষী জনগোষ্ঠীর কাছে যেতে পারছি না, এবং সেই ক্ষেত্রে মাইক্রো ক্রেডিট ফিনান্স অর্গানাইজেশন, মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন, এনজিও, তাদের কাছে আমরা যেহেতু একটা স্থানীয় চিহ্নিত, প্রমাণিত, সম্মানিত একটা স্থানীয় সরকার কাঠামো গড়ে তুলতে পারিনি দুর্নীতি মুক্ত, এবং আমরা আবার নিজেদেরকে ডিসক্রেডিটও করতে চাই না সরকারগুলো, সেই কারণে তারা মনে করে ব্যবসায়ীদের কাছে একটু ট্যাক্স ব্রেক দেওয়া, তাদের কাছে কিছু টাকা পৌঁছে দেওয়া, কিংবা তাদেরকে নিজেদের মতো চলতে দেওয়া, কিংবা উদ্যোক্তা শ্রেণীকে একটু সহায়তা করলে পরবর্তীকালে কর্মসংস্থানের ক্ষেত্রে গরিব জনগোষ্ঠী কিংবা সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে গরিব জনগোষ্ঠী একটা বেনিফিট পাবে। কিন্তু ডিরেক্টলি তাদের কাছে যেহেতু আমরা যেতে পারছি না, এই চুয়ে পড়ার অর্থনৈতিক তত্ত্বই আমাদের একটা গৃহীত তত্ত্ব হয়ে গেছে। বাংলাদেশের মতো একটা অর্থনৈতিক কাঠামোতে সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে যেখানে আমরা যেতে পারি না, আমাদের কাছে মনে হয় জাকাত, ইসলামিক ভাবে জাকাত, যেমন বড় লোকরা চট্টগ্রামে, নোয়াখালীতে, কুমিল্লাতে কিংবা যে কোনো জায়গায়, তেমনটি আমরা মনে করছি আমরা যদি ব্যবসায়ীদেরকে ট্যাক্স ব্রেক দেই, আমরা যদি উদ্যোক্তা শ্রেণীকে ট্যাক্স ব্রেক দেই, এইটা ইনডাইরেক্টলি চুয়ে চুয়ে গিয়ে আকাঙ্ক্ষী জনগোষ্ঠীর কাছে পৌঁছে যাবে। এইটার এই কাঠামোর কারণেই, এই কাঠামোর সীমাবদ্ধতার কারণেই, কিংবা রাজনৈতিক কাঠামো যে অর্থনৈতিক কাঠামোর ভিত্তি করে চলছে, সেইটার কারণেই কিন্তু আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে যেতে পারছি না। আর দ্বিতীয় যে কথাটি বললাম, গ্রামীণ দারিদ্র্য মেটানোর ক্ষেত্রে আমরা যেভাবে সাফল্য মণ্ডিত হয়েছি, শহরে যে নতুন দারিদ্র্য আসছে, গ্রামের জনগোষ্ঠী যে শহরে চলে আসছে, তারা আর গ্রামে যেতে চায় না, সেই জনগোষ্ঠীকে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে আমরা এখনো কোনো প্রমাণিত টুলস আনতে পারিনি, কিংবা গ্রামে যেমন আমরা এনজিওদেরকে সম্পৃক্ত করতে পেরেছি, ক্ষুদ্র ঋণ সংস্থাকে সম্পৃক্ত করতে পেরেছি, শহরে দারিদ্র্য মেটানোর ক্ষেত্রে, তাকে আক্রমণ করার ক্ষেত্রে আমরা এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করতে পারিনি। স্যার, আপনার এই প্রশ্নের উত্তর ধরে আমার সেকেন্ড প্রশ্নটাও কোনো না কোনো ভাবে এটার সঙ্গে লিঙ্কড। সেটা হচ্ছে গিয়ে যে আপনি যেমনটা বলছিলেন, সেটা যদি আমি একটু মাইক্রো প্রেক্ষাপটে বলি, যে ঠিক আছে আমি সরাসরি দিতে পারছি না, আমি একটা বড় গ্রুপকে দিচ্ছি যারা বিনিয়োগ করবে, সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে, সেখানে যিনি নতুন দরিদ্র বা বেকার তিনি এসে চাকরি করবেন, খাটবেন, খাটার পরে উনি যে টাকাটা আর্ন করবেন সেটা দিয়ে উনি ওনার জীবনটা নির্বাহ করবেন। কিন্তু স্যার এই যে পরোক্ষ ব্যবস্থা, এই কাঠামোর কারণে, সেটার কারণে আমাদের যে অর্থনৈতিক পুনরুদ্ধার, কোভিড কাল থেকে পুনরুদ্ধার, সেইটার গতি কি আসলে ওরকম ত্বরান্বিত হওয়া সম্ভব? মানে এটার সঙ্গে একটু যুক্ত করে যে তাহলে বাজেটটাকে আসলে কোভিড কাল থেকে উত্তরণের জন্য কতটুকু পজিটিভ বলে আপনি মনে করেন? এখন পুনরুদ্ধারটা তো হচ্ছে বাংলাদেশের অর্থনীতির একটা কাঠামোগত পরিবর্তন হয়েছে, রূপান্তর হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। কারণ এখন ব্যক্তিখাত চালিকা শক্তি, আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র যেখানে ব্যবসা করতে যায় সেখানে ব্যর্থ হয়। প্রচুর টাকা রাষ্ট্রীয় খাতের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, মানে এবং দুর্নীতির মাধ্যমে বেহাত হচ্ছে, এবং যে গোষ্ঠীকে ধনবান করছে সেটা আমাদের আকাঙ্ক্ষিত গোষ্ঠী নয়, কারণ তারা কর্মসংস্থান সৃষ্টি করছে না। তাদের বেশিরভাগ টাকা কোভিড এর আগে বিদেশে চলে যাচ্ছে পাচার হয়ে, কিংবা ব্যাংকে অলস টাকায় রূপান্তরিত হচ্ছে। এই কারণে আমাদের ব্যবসায়ী শ্রেণীর উপরে ভর করা। আরেকটা জিনিস হচ্ছে সোশ্যাল সেফটি নেট কিংবা সামাজিক সুরক্ষা বেষ্টনী। এইটার চিহ্নিত বিষয় হচ্ছে আমাদের মতো দেশগুলোতে একটি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, গ্যারান্টেড এমপ্লয়মেন্ট যেটাকে বলা হয়। এখন কোভিড কালে গ্যারান্টেড এমপ্লয়মেন্ট আমরা কতটুকু করতে পারবো, সেই ক্ষেত্রে দুর্নীতি থেকে কতটুকু দূরে থাকতে পারবো, স্থানীয় সরকার কাঠামোকে যদি এটাকে সম্পৃক্ত করি সেটা কতটুকু দুর্নীতি থেকে দূরে থাকতে পারবে, সেই ব্যাপারে সরকার প্রধান এবং সরকারের সাথে সম্পৃক্ত কর্তা ব্যক্তিদের সন্দেহ রয়েছে। এই কারণে আপনি দেখেছেন এই কোভিড এর কালে আমাদের যে স্টিমুলাস প্যাকেজ কিংবা প্রণোদনা প্যাকেজ ডিস্ট্রিবিউশনে কিংবা বন্টনে কিন্তু যত না প্রশাসনকে সম্পৃক্ত করা হয়েছে, তার থেকে অনেক কম সম্পৃক্ত করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের। এটি আপনার মনে রাখতে হবে। আরেকটি কথা হচ্ছে সামাজিক সুরক্ষা বেষ্টনীতে
টাকা যে আমি বাড়াবো, বরাদ্দ যে আমি বাড়াবো, সেইটা আমার তো টাকা নাই। আমার আবার কর জিডিপি অনুপাতের বিষয়। আবার হচ্ছে আমি কার উপরে ভর করব? আমি তো মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন গুলাকে বিশ্বাস করি না। যে কোনো কারণে হোক একটা অবিশ্বাস সৃষ্টি হয়েছে বেসরকারি খাত আর সরকারি খাতের মধ্যে। আবার সরকার অনেকটুকু ক্রেডিট রাখতে চায়। সেই ক্ষেত্রে সরকার প্রমাণিত হয়েছে, ইতিহাস প্রমাণ করেছে যে মানে বিআরডিবি মডেল আর কাজ করছে না। সরকারের দারিদ্র বিমোচনের মডেল আর কাজ করছে না, আদার দেন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে বিতরণ করা ছাড়া। রাজনৈতিক সংগঠন যেহেতু দুর্নীতির উপরে উঠতে পারছে না, সরকারগুলো আবার ভয় পায় এইটা কি আবার জন অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায় কিনা। এই কারণে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সুরক্ষা বেষ্টনীকে ক্ষুরোধার করা যাচ্ছে না, সুরক্ষা বেষ্টনীতে অধিকতর হারে টাকা বরাদ্দ করা যাচ্ছে না, কর জিডিপি অনুপাতের কারণে কর আদায় বাড়ছে না, কর ফাঁকি রোধ করা যাচ্ছে না, কর খাতকে সম্প্রসারণ করা যাচ্ছে না। এই সময়ে আরো বেশি টাকা দেওয়া উচিত, কিন্তু সেই টাকা বিতরণের সক্ষমতা আবার সরকারি প্রতিষ্ঠানগুলোর নেই। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখেছি 10 মাসে কিন্তু তার বরাদ্দকৃত অর্থের 50% সে ব্যয় করতে পারে নাই। আবার একটা ভয় আছে দুর্নীতি দমন কমিশনের কারণে গুণগত মান বজায় রেখে আমি কিভাবে বরাদ্দকৃত অর্থটিকে ব্যবহার করব, সেগুলার একটা ব্যাপার আছে। আবার সরকার প্রধান যেহেতু জনগণকে ভালোবাসেন, উনি চান না এইটাকে কেন্দ্র করে তার স্থানীয় জনপ্রতিনিধিরা রাজনৈতিক দলের ময়ূরও ঘটিয়ে ফেলুক। আপনি যেমনটা বলছিলেন শুরু থেকেই যে আমাদের যে ব্যবস্থা কাঠামোগত দুর্বলতা সেটার কারণে সরাসরি পৌঁছাতে পারছি না। তারপরে আবার বড়দের মাধ্যমে পৌঁছাতে চাচ্ছি। কিন্তু যে অর্থ বাজেটে বরাদ্দ হচ্ছে সেটা আপনার অনেক লুপহোলস এর কারণে সেটা প্রপারলি খরচও হচ্ছে না। এই যে ব্যবস্থাগত দুর্বলতা এইটা তো আমাদের আজকে কোভিড প্রেক্ষাপটে হয়নি, অনেক দিনের। সেটা থেকে আসলে বেরিয়ে আসতে দেরি হচ্ছে কেন? আপনার কি মনে হয় আদৌ কি আমাদের গতিটা ঠিক আছে? এই যে আপনি বলছেন আমাদের এই যে কাঠামো রাজস্ব কাঠামোর তো দুর্বলতার কথা বললেন। এই সংস্কারগুলো কি আসলে প্রপার গতিতে হচ্ছে? মানে আমরা কি আসলে সঠিক গতিতে সংস্কার কার্যক্রমগুলো করে অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছি? বা কেন দেরি হচ্ছে? আমি উত্তর দিব আপনাদের এই বণিক বার্তা অত্যন্ত প্রিয় পত্রিকা আমার, তাদের যে সম্পাদকীয় থেকে যেখানে উনারা বলেছেন সম্পাদকীয় বিভাগ যে মানে দুষ্টের দমন শিষ্টের লালন। তো আমাদের মতো একটি রাজনৈতিক কাঠামোর দেশে প্রশাসনিক সংস্কার ছাড়া এবং সামাজিক খাতের যে রয়েছে যারা সামাজিক অগ্রগতি, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, এগুলোর মধ্যে একটা রিব্যালেন্সিং না করে, এমনকি প্রতিরক্ষা বাজেটও একটা রিব্যালেন্সিং না করে আমরা কিন্তু এবং কর জিডিপি অনুপাত যেই পর্যায়ে রয়েছে আমরা কিন্তু ওই যে বেগার্স ক্যানট বি চুজার্স পর্যায়ে চলে যাচ্ছি। এই কারণে যেহেতু প্রশাসনিক কর্মকর্তার এই বাজেট প্রণয়ন এবং বাজেট বাস্তবায়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই ক্ষেত্রে যদি আমরা একটা দায়বদ্ধতা সৃষ্টি করতে না পারি, সেই ক্ষেত্রে যদি আমরা প্রযুক্তির অধিকতর ব্যবহারের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন না করতে পারি, পরিকল্পনা দক্ষতা বাড়াতে না পারি, বাস্তবায়ন সক্ষমতা না বাড়াতে পারি এবং সেগুলা বাড়ানোর জন্য প্রকল্প পরিচালকদের সক্ষমতা বৃদ্ধি, প্রকল্প পরিচালকদের প্রণোদনা কিংবা দুষ্ট প্রকল্প পরিচালকদের দমন করা, শিষ্ট প্রকল্প পরিচালকদের ভালো প্রকল্প পরিচালকদের প্রণোদনা দেওয়া কিংবা শিষ্টের লালন করা, সেগুলা করার ক্ষেত্রে শুধুমাত্র পে কমিশন নয়, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো নয়, আমার মনে হয় একটা ওভারঅল ক্যাপাসিটি অপটিমাইজেশন, যেটা আমরা বিজনেসের ভাষায় বলি ক্যাপাসিটি মডেলিং। তো ক্যাপাসিটি মডেলিং যেটা অপটিমাম ক্যাপাসিটি মডেলিং, আমাদের মতো একটি দেশে যেখানে 6 লক্ষ কোটি টাকার বাজেট হয়, যেখানে 3,90,000 টাকার আয়ের বাজেট হয়, যেখানে 1,07,000 কোটি টাকার সামাজিক সুরক্ষা বেষ্টনী হয়, যেখানে 32,000 কোটি টাকার স্বাস্থ্য বাজেট হয়, সেক্ষেত্রে আমাদের মধ্যে সময় এসেছে মানে যোগ্য যথাবিহিত প্রশাসনিক সংস্কারের মাধ্যমে যে আমরা একটা অপটিমাম ক্যাপাসিটি মডেলিং করা। আমাদের সরকারের আকার কি হওয়া উচিত, আমাদের কতজন সচিব থাকবে, আমাদের কয়টি মন্ত্রণালয় থাকবে, কয়টি বিভাগ থাকবে, আমাদের শিক্ষা বাজেট কিরকম হওয়া উচিত, আমাদের স্বাস্থ্য বাজেটের বাস্তবায়ন প্রক্রিয়া কি হওয়া উচিত, আমাদের প্রতিরক্ষা বাজেট নিয়ে আমরা কি করব, আমরা কি আধুনিক
প্রতিরক্ষা বাহিনী তৈরি করব, নাকি আমরা বেতন ভাতা বৃদ্ধি করব? আমরা কি সরকারের বেতন ভাতা বৃদ্ধি করব, নাকি সরকারের যারা এগিয়ে আছে কর্মকর্তা তাদেরকে প্রযুক্তিগত শিক্ষা দিব, তাদেরকে বিলাতের কিংবা যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠাবো? আপনার মনে আছে, আমাদের এটি বলে আমি শেষ করব, আমাদের আমাদের বঙ্গবন্ধুর সময়ে বঙ্গবন্ধু বেশ কিছু সরকারি কর্মকর্তাদেরকে, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন প্রথম জীবনে, যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদেরকে তারা প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন, সিএসপি পরীক্ষা দিয়ে তারা সরকারে যোগদান করেছিলেন। সেই সরকারি কর্মকর্তাদেরকে বঙ্গবন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু উচ্চতর পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন। আমি তাদের অনেকের নাম বলতে পারতাম। এই সমস্ত মুক্তিযোদ্ধা, সিএসপি, প্রথম শ্রেণীতে প্রথম হওয়া সরকারি কর্মকর্তারাই কিন্তু এই বাংলাদেশের ব্যক্তিখাত নির্ভর প্রতিযোগিতামূলক অর্থনীতির সোপান কিংবা পাদপীঠ রচনা করেছিলেন। এই যে সরকারি কর্মকর্তাকে আমরা কি এখন পাচ্ছি? ওই যে সরকারি কর্মকর্তা যাদেরকে বঙ্গবন্ধু পাঠিয়েছিলেন বাইরে, তারা নর্থ আমেরিকা থেকে উত্তর আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে দেশে এসে তারাই কিন্তু এই যে প্রতিযোগিতামূলক অর্থনীতির সোপান রচনা করেছিলেন। এই কারণে এদের মতো মেধাবী সরকারি কর্মকর্তাদেরকে লালন করার জন্যই আমাদের বোধহয় সময় এসেছে সরকারের আকার, সরকারের প্রকার, সরকারের দায়বদ্ধতার জন্য একটি সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক প্রশাসনিক সংস্কারে অবিলম্বে হাত দাও। স্যার, আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সর্বশেষ বাক্যটি যেমনটা বলছিলেন, সুষ্ঠু আম ব্যবস্থাপনায় এই একটা সংস্কার যদি করা যায় এবং সেটা দেশ ও জাতির স্বার্থে যত দ্রুত সম্ভব করা যায়, সেটাই আমাদের সবার জন্য ভালো হবে। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের পরবর্তী কোনো আয়োজনে আপনি থাকবেন সেই আমন্ত্রণ এখনই জানিয়ে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি।